নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা জানেন যে ইতিমধ্যে এই যে ওম্যান রিজার্ভেশনটা নিয়ে আসা হলো, এটা নিয়ে বিস্তর চর্চা হচ্ছে এবং চর্চা হওয়া স্বাভাবিক, কারণ হঠাৎ করে 33% রিজার্ভেশন দিয়ে দেওয়ার ফলে বিশেষ করে ইউআর ছেলেদের ক্ষেত্রে এবং অন্যান্য ক্যাটাগরিরও ছেলেদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো এই রিজার্ভেশন। মেধার ভিত্তিতে সিলেকশন না হয়ে রিজার্ভেশনের মাধ্যমে সিলেকশন হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে ট্যালেন্টকে, মেধাকে গুরুত্ব দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র রিজার্ভড ক্যাটাগরি বানিয়ে কিন্তু আলটিমেটলি অযোগ্য মানুষরাই বেশিরভাগ ক্ষেত্রে যোগ্য মানুষদের থেকে এগিয়ে গিয়ে চাকরি দখল করছে। এবং এই বিষয়টা নিয়ে আজকে আমাদের বিধানসভাও কিন্তু উত্তাল হয়েছে। যেসব বিধায়করা আজকে এটা নিয়ে কথা বলেছেন তাদের অবশ্যই ধন্যবাদ জানাই। মুখ্যত বিধায়ক রথীন ঘোষ মহাশয় এটা নিয়ে কিন্তু আজকে অনেকক্ষণ বলেছেন বিধানসভায়। আমি সেটা আগে আপনাদের শোনাবো, তারপরে এই নিয়ে ভবিষ্যতে কি করা যেতে পারে, আরও এই বিষয়টা যাতে চর্চায় নিয়ে আসা যায়, আদতে যাতে এই 33% রিজার্ভেশন, আমরা কেউ রিজার্ভেশনের এগেনস্টে নই। যদি ওমেনরা পিছিয়ে থাকে রিজার্ভেশন দেওয়া হোক, তবে সেটা কেন এক ধাক্কায় 33% দেওয়া হবে? সেটা 10% দেওয়া যেতে পারে, 15% দেওয়া যেতে পারে, কিন্তু এক ধাক্কায় 33% দিয়ে তো পারে ছেলেদের আর সেই সুযোগটাই থাকলো না মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার। তো আগে আমি আপনাদের শোনাই আজকে সংসদে এটা সংসদ বলবার ভুল বলছি, মানে আজকে বিধানসভায় এটা নিয়ে কি আলোচনা হয়েছে সেটা আমি আপনাদের আগে দেখাই, তারপরে আপনাদের সঙ্গে আলোচনায় আমি আসছি। আজকে রথীন ঘোষ মহাশয় এই বিষয়টা তুলেছেন। আমি দেখলাম যে সরকার বলতে বহু বছর ধরে 16 পদ প্রায় 1 লক্ষ মানুষকে দেওয়া হবে। তার মধ্যে 35% থেকে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, অগ্নিবীরদের জন্য 10% থাকবে। এছাড়া আমরা জানি এদের জন্য যে রিজার্ভেশন থাকে এবং পরীক্ষা দিয়ে যিনি পরীক্ষা দিয়ে বেশি কোটা দেবে, যদি হায়ার বেশি নাম্বার পান তিনি কিন্তু জেনারেল কোটাতে প্রথম জায়গায় তার নাম আছে। তাহলে আলটিমেটলি সাধারণ ছেলেদের মধ্যে খুব বেশি হলে 25 থেকে 30% ছেলেরা সুযোগ পাবে, বাকি কিন্তু পাবে না। এটা একটুখানি আমি আপনাদের বিচার করে দেখার জন্য বলছি যে আপনারা যদি এই যে পরীক্ষা থাকে সেটা আপনি উপেক্ষা করতে পারবেন, কারণ আমি এর থেকে পরীক্ষা দিই, যেভাবে পরীক্ষা আপনারা ব্যবস্থা করুন না কেন, আমি যদি এসি কোটা বা এসির মধ্যে যদি থাকে আমার যদি নাম্বার বেশি থাকে, আমি কিন্তু সাধারণভাবে নিয়োগ পাবো। তাহলে খুব স্বাভাবিকভাবে একদিকে কোটার মধ্যে দিই সংরক্ষণের মধ্যে যে আমাদের সাধারণ জীবনের একটা সুযোগ কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এইটা পদ্ধতি আরো বেশি কমে যাবে। ফলে 22 থেকে 25% করে দেখি এর বেশি আমাদের ছেলেরা বেশি সুযোগ পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা বলেছিলেন যে সরকারি পদে নিয়োগের জন্য প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ছাড় দেওয়া হয়, ছাড় দেওয়া হয়। হঠাৎ করে আপনারা এই তালিকা দেখলাম এটা মাত্র পরবর্তী 2 বছরের জন্য। এটা কেন? এটা হওয়ার কথা ছিল না। এটা আপনারা মানুষের যুবক ছেলেদের পাচ্ছে না, দীর্ঘদিন ধরে নাম্বার পাবে, বয়স বৃদ্ধি হওয়ার ফলে আপনারা বলছিলেন আমরা 40-45 করলাম, 40-45 করলে তারপরে বাইরে বললে এই 5 বছর যে ছাড় দেওয়া হচ্ছে এই সুবিধা পরবর্তী 2 বছর পাবে, তারপরে কিভাবে ঢুকে গেছে। যাই হোক, আপনারা শুনলেন। এবং কে কোন দলের বিধায়ক কি এর ঊর্ধ্বে গিয়ে যদি কেউ এই বিষয়টা নিয়ে বিধানসভায় তোলে, তাকে আমাদের স্বাগত জানানো উচিত, তাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেকার ছেলে মেয়েদের বা বিশেষ করে বেকার ছেলেদের কথা এখন শোনাটা সবচেয়ে কমে গেছে। এবং তার সাথে সাথে উনি আরও একটা জিনিস ইনক্লুড করলেন, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে তো 5 বছরের বয়সের ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। ইলেকশনের আগে তো কখনো বলা হয়নি যে এটা মাত্র 2 বছরের জন্য ভ্যালিড থাকবে। হঠাৎ করে সেটা 5 বছরের যে বয়সের ছাড় সেটা মাত্র পরপর 2 বছর দিয়ে তারপরে বন্ধ করে দেওয়া হবে। এই জিনিসটা বাজেটে কেন আসলে, এই দুটো নিয়ে কিন্তু আজকে উনি তুলেছেন এবং বেশ ভ্যালিড পয়েন্ট তুলেছেন। এবং আমি বলবো আরও অন্যান্য এমএলএ যারা রয়েছেন তাদেরও এই বিষয়ে এগিয়ে আসা উচিত, তাদেরও এই বিষয়টা নিয়ে সোচ্চার হওয়া উচিত, কারণ এটা একটা বিশাল বড় ইস্যু। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, ইউআর ছেলেদের ক্ষেত্রে এবং অন্যান্য ক্যাটাগরিরও ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় ইস্যু, কারণ সেখানে মেধাকে বাদ দিয়ে আজকে সমস্ত জায়গায়, আজকে যদি ধরুন একটা স্কুলে পড়াতে যাবে, যদি ধরুন কেউ টিচার হয়ে পড়াতে গেল, সেখানে যে বেস্ট মেধার যে ছেলেটা, সবচেয়ে ভালো লেখাপড়া করেছে যে ছেলেটা, সে যাবে নাকি তার থেকে কম লেখাপড়া করা অন্য কোনো মেয়ে যাবে বা অন্য ক্যাটাগরির ছেলে মেয়েরা যাবে? তো সেটাকে নিয়ে প্রশ্ন করা উচিত অবশ্যই। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু উনি প্রশ্ন করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এই বিষয়টা নিয়ে আরও চারিদিকে উত্তাল করুন আপনারা, এবং সেটা কিভাবে করবেন সেটা আপনারা আপনাদের নিজেদের নিশ্চয়ই এমএলএ রয়েছে, সেই এমএলএর কাছে গিয়ে ডেপুটেশন দিতে আপনাদের আশা করি কোনো
বিশাল কাঠখড় পোড়াতে হয় না। আপনার নিজের ব্লকে যিনি জিতেছেন, যে পার্টির হোক সে শাসকের হতে পারে, বিরোধীর হতে পারে, বিজেপির হতে পারে, তৃণমূলের হতে পারে, তৃণমূলের কোন শাখার হতে পারে সেটা দরকার নেই, সিপিআইএম এর হতে পারে, কংগ্রেসের হতে পারে, আইএসএফ এর হতে পারে, বা ওই জেইউপির হতে পারে। এই দলগুলোই তো জিতেছে একটা মানে ন্যূনতমভাবে। তো যে কোনো এমএলএ, আপনার এলাকার যে কোনো এমএলএ, তাকে বলুন, এই বিষয়টা বোঝান তাকে, যে এই অবস্থায় রিজার্ভেশন আসলে, আমরা কেউ রিজার্ভেশনের বিরোধী নেই, আবারও বলছি যে ওমেনদের যদি আলাদা করে সুযোগ দেওয়া হয় আমরা তার কেউ বিরোধী নই, কিন্তু এই হঠাৎ করে শুরুতেই 33% আমি রিজার্ভেশন দিয়ে দিলাম, এটা তো 10% হতে পারতো, 12% হতে পারতো, 15% হতে পারতো, একেবারে 33% দিয়ে তাহলে ছেলেদের জায়গাটা থাকলো কোথায়? এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা যারাই দেখছেন আমি বলবো, আপনাদের প্রত্যেকে আপনাদের এরিয়ার যিনি এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন, এমপিদের থেকে বলা হলো বিশেষ করে এমএলএ যারা রয়েছেন, কারণ এটা রাজ্যের বিষয়, এমএলএ যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আপনারা গিয়ে কিন্তু রিকোয়েস্ট করুন। ওরকম কোনো ব্যাপার নেই যে কোনো সংগঠনের মাধ্যমেই যেতে হবে, আপনাদের দরকার নেই, নিজেরা যান, আপনি যান, আপনার বন্ধু যান, একজন দুজন মিলে গিয়ে ডেপুটেশন দিন। একজন এমএলএর কাছে 10টা যদি ডেপুটেশন পড়ে তাও পড়ুক, একজন এমএলএকে যতগুলো বেশি ডেপুটেশন দেবেন তত বেশি তার কাছে গুরুত্বপূর্ণ হবে, এবং তিনি বিষয়টা বিধানসভায় তুলবেন। সেটা শাসকের বিধায়কের কাছেও দেবেন, শাসকের বিধায়কও তুলুক ডেপুটেশন বিধানসভায়, এবং তার সাথে সাথে বিরোধী বিধায়কদেরও দেবেন। মানে আপনার এলাকায় যে জিতেছে দেখার দরকার নেই, রাজনীতির রং দেখার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনার অধিকার, আপনার জন্য আপনার এলাকার বিধায়ক মানে তিনি আপনার দলমত নির্বিশেষে সবার বিধায়ক, সেই বিধায়কের কাছে আপনার গিয়ে এই বিষয়টা নিয়ে অবশ্যই তুলে ধরুন, যাতে এই রিজার্ভেশনের ক্যাটাগরি যেটা 33% করেছে, এটা যদি একদম অ্যাবলিশ করা না সম্ভব হয়, দরকার নেই, কিন্তু এটা যেন কমিয়ে 10 to 15%-এর মধ্যে যাতে নিয়ে আসা হয়, তার জন্য আপনারা প্রত্যেকে সোচ্চার হন, এটুকু আমি এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট রাখছি। এবং যেসব এমএলএ আজকে এইটা নিয়ে কথা বলেন এবং ভবিষ্যতেও যারা এটা নিয়ে কথা বলবেন, তাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যে এই এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে তুলে ধরছেন বেকার ছেলেদের স্বার্থে, তার জন্য কিন্তু আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।